আবার বাড়িছে বিশিষ্টজন। এই বিশিষ্টজনেরা বিশাল আসর হয়েছিল হাসিনার আমলে। তারা নানা বিষয়ে তাদের জ্ঞান গল্প বক্তিমা দিত আর পত্রিকাগুলো গুরুত্ব দিয়ে ছাপাইতো। তাদের জ্ঞান প্রচুর, তাও আক্কেল কম। তাই তারা বুঝতে পারতো না যে পাবলিকে যাদের কিন্তু মনে করেন মুই কি হনুরে, এরাই হইতেছে বিশিষ্টজন, বুঝাও। তা কারা কারা এটা করিছে দেখবেন, সে ঘুরে মা ঘুরছে সেই আমি বাকশালী ঘটনার লোকেরা। আসেন দেখি এই মার্কা মারাদের কয়েকটারে দেখি, তারপরে তারা কি কইছে সেটা দেখমুনি। আনু মোহাম্মদ, হাসিনের বান্ধবী সুলতানা কামাল, খুশি কবির, টিআইবির ইফতেখারুজ্জামান, ওরে একবার ঠাপাইছিলাম, কঠিন ঠাপ দিছিলাম, অনেকদিন শান্ত আছিল, আবার মাথা বের করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, তারপরে কামাল হোসেনের মেয়ে সারা হোসেন, আবার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৌদ আবু নাসের বক্তিয়ার আহমেদ, ওরে অগ্রণী ব্যাংক থেকে পাশায় লাথি দিয়ে বের করে দিবেন। তারপরে আবার দেখেন কি আবার কমো আমাকে শ্রদ্ধাভাজন নূর খান, মানবাধিকার কর্মী, হুদাই গিয়ে ঢুকিছে এর মধ্যে, গুম কমিশনের প্রধান, কিন্তু ভালো কাজ করিচ্ছে। কিন্তু বাঙ্গু সুশীলদের এই এক সমস্যা, তারা সব অর্জন নিয়ে পূজা দেয় আওয়ামী লীগের চরণ। ওনারা গুম কমিশনে নেওয়ার আগে সব আলাপ বরাবর করা লাগলেন যে আপনি কখনো আমি বন ফেরি করতে পারবেন না, আর কামটা ঠিক করেন নাই। যাই হোক, আজকে কিছু কইলাম না, নিজেদের লোক। আবার দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের, বুঝাও। তো এদের নাই ফুটা পয়সার দাম। আইসে পত্রিকা পাতায় প্রতিবাদ জানাইতে, কইছে ধানমন্ডি 32 নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের 26 জন বিশিষ্ট নাগরিক, যাদের পাবলিক। তারা বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তাতে করে গভীরভাবে মর্মাহত, স্তম্ভিত এবং লজ্জিত হয়ে এই ঘটনার বিচার চায়। আমার তা করেছি তো হামলা, আমিও করেছি, আমি তো ডাক দিছি, তো আমার বিচার কর তুই। দেখি দেখি ক্যাঙ্কা তোর মাজাত জোড়ায়, দেখি আয় আয় একটা মামলা কর আমার নামে, দেখি কত তোর মাজাত কত জোর আছে, তোর 26 জন মিলা, দেখি আয় কর তো, দেখি আমার নামে একটা মামলা, আয় বিচার। মর্মাহত কে, স্তম্ভিত কে, লজ্জিত কে, তোকে কি কেউ মানেনি, লজ্জা পেশ কে? বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, তো বাড়ি তো হাসিনার বাপে, তোর হাটে হাসিনার তাও একটা কথা ছিল। কারণ হচ্ছে হাসিনার রসুনের কোয়ায় না, ওগেরা একই রসুনের কোয়ায়। ওই রসুনের নাম ইন্ডিয়া। ইন্ডিয়া ভাবতে পারে নাই যে আমি ন্যারেটিভের তীর্থভূমি এইভাবে জয় বাংলা হইয়া যাবে। ওইটা টিকে থাকলে আবার ওইটাই ভর করে আওয়ামী লীগ উঠে দাঁড়াইতো। সেজন্য ইন্ডিয়া বিবৃতি দেয় 32 নম্বর ভাঙায় নিয়ে, বুঝতে যাও যে এক শিয়াল যদি একদিকে হুক্কা হুয়া করে না, আর উল্টা দিক থেকে ক্যা হুয়া করে সব শিয়াল চিল্লায়, শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল। এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে ক্যা হুয়া করিচ্ছে, বুঝছাও। দেখেছেন? দেখেন तो शेख मुजीबुर रहमान का घर जलाया है, वो ना सिर्फ उसके का घर था, पर ये 1971 के जो जितने भी लिबरेशन वॉर के मोमेंटोस थे, आर्काइव थे, डॉक्यूमेंट्स थे, वो सब वहाँ पे थे। तो मुझे लगता है कि ये एक अटेम्प्ट है कि 1971 के जो लिबरेशन वॉर का जो स्पिरिट है और वो नैरेटिव है, उसको हटाने का कोशिश है। तो इसमें जो लोग नाकिल थे वो शायद हिज़्बुत तहरीर के भी थे, और जो हमने देखा IS के फ्लैग भी लगाया इन्होंने। तो ये थोड़ा मतलब स्टूडेंट्स तो नहीं थे, ये मुझे लगता है कि आतंकवादी थे। और ये जो हरकतें हैं मेरे ख्याल से बांग्लादेश के लोगों की भारत सरकार की तरफ से एक प्रेस स्टेटमेंट भी, एक से ज़्यादा प्रेस स्टेटमेंट है, उनके डिप्टी हाई कमिश्नर को बुलाया गया है, और हमने काफ़ी मतलब सख्त तरीके से बताया कि ये सब हरकतें नहीं चलती। আবার দেখেন ইন্ডিয়ার টেলিগ্রাফ কি কয়, যে বলে এটা নাকি ISI এর কাজ। ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ কি ধৈঞ্চারে তোগের মতো? বাংলাদেশের মানুষ রক্ত দিয়া যুদ্ধ করে পতাকা পেয়েছে। এই 24-এ রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিছে, বীরের মতো লড়াই করছে চোখের সামনে। তোগের মতো আলোচনার টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোশিয়েট করে স্বাধীনতা পেয়েছে রে ভাই। তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত, একবার দেখে পাকিস্তানের হাত। পাকিস্তানের হাত কুটি আছে জানি না, কিন্তু আছে এটা শিওর। শালা গান্ডু ধ্বজভঙ্গ। এই জন্য তো ইন্ডিয়ান নায়িকা গুলা খালি বাংলাদেশে আসে, বাংলাদেশের আগুন বরাবর পোলাপান গুলোর আকর্ষণে আসে, বিরক্তে মুগ্ধ হয়ে আসে। আরো আসবি শালা। 32 নম্বরের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস জড়িত নাই, আছে লজ্জা আর কলঙ্কের ইতিহাস। কেন আছেন দেখি।
এই বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতির টাকায়। এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে, দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা। নেতা নাকি সে সুটকেস গুছে রেখেছিল, বুঝছাও, যে ধরে বিরতি থেকে। তারপরে নাকি ফোন করেছে আর্মির জেনারেলদেরকে, আমাকে ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিছিল। একেবারে মিছা কথা, ডাহা মিছা কথা। বাংলাদেশের সরকারের না এখনই পাকিস্তান আর্কাইভে খোঁজ নেওয়া উচিত। 1971 সালে ওই যে সোয়াদ্দির বডিগার্ডের যে মামলা হয়েছিল না, স্বীকারোক্তি কি দিছিল, সে যেরকম ধান্দাবাজ, তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারোক্তি দেওয়ার কথা। আমি 99% শিওর। বাকি 1%-এর জন্য আপনারা পাকিস্তানে একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন, মিলা যাবে। আমি কইলাম এটা আরো আগে করা উচিত ছিল। ইনফ্যাক্ট সেই মামলার পুরা নথির নকল বাংলাদেশের সরকার নিয়ে এসে উন্মুক্ত করে দেওয়া উচিত। মুজিবের যে দুর্নীতি মামলা যেটা দেখালাম, যেটা 2 বছর জেল কাটিছে না ওই সোয়াদ্দির বডিগার্ড, সেই মামলার নথি উন্মুক্ত করে দেওয়া উচিত। আওয়ামী লীগকে মরালি দুর্মুষ পেটায় না করলে ওরা থাকবে না। হিউম্যান রাইটস ওয়াচ আবার বিবৃতি দিয়ে কইছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হইল, আইনের লঙ্ঘন ন্যায্য নয়। মানে হইলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ায় কোনো আইন লঙ্ঘন করা যাবে না। তাইলে আইন লঙ্ঘন মানে কি? আসলে এটা বুঝে দেখি। ফ্যাসিজমের বিরুদ্ধে কোনো গণপ্রতিরোধ সৃষ্টি হইয়া যদি কোনো পাল্টা ক্ষমতার জন্ম দেয়, তাইলে নাকি আইন লঙ্ঘন হইয়া যাবে। যার সোজা মানে হইল যে কোনো বিপ্লবী তো অবৈধ, আইন অবৈধ। তো এমন এক কাজ যেটা আইনের লঙ্ঘন। কার আইন? কোন আইন? তাহলে যে দেশের মানবাধিকার সংস্থা ICRW, সেই আমেরিকায় 1776 সালে যে বিপ্লব হয়েছে সেটা অবৈধ, আইন লঙ্ঘন। বা ধরেন 71-এর মুক্তিযুদ্ধ, এটা তো আইন লঙ্ঘন। 1976 সালে আমেরিকান বিপ্লবীরা অস্ত্র হাতে তুলে নেয় নাই, সেটা কোন আইনে নিছিল? কোন আইনে ন্যায্যতায় নিছিল? নাকি ICRW কবে যে সেটাও অবৈধ, আইনের লঙ্ঘন? কোন নতুন ক্ষমতা যদি রাজপথ থেকে উত্থিত হয় জনগণের মধ্যে দিয়া, তার আগে বা তার উপরে কোনো আইন নাই। আগে ক্ষমতা, তারপরে সেই ক্ষমতার মুরাদ থেকে আইনের জন্ম, কনস্টিটিউশনের জন্ম। এটাই হইল রাজনীতির ধারণা। মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে পারবেন না। মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে গেলে বেশি বুঝবেন, এইরকম মাখায় ফেলবেন। কোন গণপ্রতিরোধ যদি তৈরি হয় কোন একটা জুলুমের বিরুদ্ধে, তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয়, যা জীবন্ত, যা আগের সকল ক্ষমতা, সকল আইন, সমস্ত কনস্টিটিউশন, সব সংবিধানকে নাকচ করে দেয়। পাবলিক নিজেই জীবন্ত ভাবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায়, যার সামনে আগের সমস্ত ক্ষমতা, আগের সমস্ত আইন, সমস্ত কনস্টিটিউশন নাকচ হইয়া যায়। নতুন ক্ষমতার সামনে সকল আইন অন্যায্য, বাতিল হইয়া যায়। সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক, সবসময় আগে নতুন ক্ষমতা, পরে আসবে সেই সূত্রে আইন। আগে থেকে থাকা কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আর প্রযোজ্য থাকে না, কার্যকর থাকে না। আমরা কি 1971 সালের আগে থেকে পূর্ব পাকিস্তানের, মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তানের আইন কনস্টিটিউশন মাইনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম? নয় কোনো গণক্ষমতা তৈরি করতে বা জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম? পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্ত্র ধরনের তো অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা। এবং নতুন যে কোনো গণক্ষমতা জন্ম নিলে পরে সে নতুন সব আইনের জন্ম দিতে পারে। আর গণক্ষমতা জন্মের আগে কোনো আইন সে মানবে না। ক্ষমতার আগে কোনো আইন নাই। নয় ক্ষমতা থেকে এর পরে কেবল নয় আইন, নয় কনস্টিটিউশন তৈরি হইতে পারে। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোন আইন তাদের উপর আর প্রযোজ্য না, ছিল না, থাকতে পারে না। রাজপথে থাকা ছাত্র জনতাই আইন, আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন। আমরাই সার্বভৌম জনগণ, আমরাই সম্মিলিত ভাবে যেই আকাঙ্ক্ষা পোষণ করব সেটাই বাংলাদেশের আইন। এর বাইরে কোনো আইন নাই। এবং এই জন্যে এই বিপ্লবী জনতাকে মব আখ্যা দেওয়া হচ্ছে। কাদের তরফ থেকে? কেন বিপ্লবী জনতাকে মব বলা হচ্ছে? কারণ এরা জনগণের গণক্ষমতায় ভয় পায়। আসেন এটা একটু বুঝে দেখি। এই যে দেশের বিচার বিভাগ, বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নথিতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান। এতটাই ক্ষমতাধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতার চাইতেও শক্তিশালী। এমনকি সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানের ব্যাখ্যা তারা দেয়। এমনকি যদি রাষ্ট্রই বিলুপ্ত হয়ে যায় তাও বিচার বিভাগ বহাল থাকবে। এই বিচার বিভাগকে তাই সরকার কিছু করতে পারে না, করতে পারেও নি। হাসিনার তৈরি করা এই স্ট্যাবলিশমেন্টই এখনো বহাল আছে। আজ যারা এই যে মবের সমালোচনা করতেছে তাদের অনেকেই কিন্তু কিছুদিন আগে যে বিচারিক অভ্যুত্থান জুডিশিয়াল কু করতে গেছিল না, সেটা ছাত্র জনতার প্রতিরোধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। কারণ তখন আর কোনো পথ খোলা ছিল না, তো বিচার বিভাগের উপরে কারো হাত ছিল না। এক সময় সংবিধানে বিচারকদের ইমপিচমেন্টের বিধান ছিল, অভিশংসনের বিধান ছিল,
তাদেরকে লজ্জা দেওয়ার বিধান ছিল, যেটা দিয়ে তাদেরকে অপসারণ করা যেত। সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল, কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিচ্ছে। বুঝে যাও, এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান, তারা কিভাবে হাসিনার স্বেচ্ছাচারী ভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন? একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা, নতুন করে একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা। আর সেটা করতে হইলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জনগণ সর্বোচ্চ, সংবিধান, বিচার বিভাগ সবার উপরে জনগণ। এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না, যখন ক্ষমতাসীন দলের লোকদের রেহাই দিয়ে দিবে, তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে? সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না। মজার বিষয় হলো, বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে, তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া। তাহলে বুঝেন, রাষ্ট্রের গঠন প্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবস বলতেছে, যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষুব্ধ জনতা, তার তৈরি হওয়ার পূর্ব শর্ত তৈরি করে রাখছে। জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের সার্বভৌমত্ব দলিলে লিখে রাখা হয়েছে। জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন? রাষ্ট্রের মালিক জনগণ, বিচার বিভাগ না। বিচার বিভাগের ঊর্ধ্বে রাষ্ট্র জনগণ, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই যাদেরকে আজকে মব বলা হচ্ছে, তারা থাকবে, জনতা রাস্তায় থাকবে, জনতা রাজপথে থাকবে, যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে, ততক্ষণ পর্যন্ত জনতাই ডিকটেট করবে এই সরকার কিভাবে চলবে। এবার আসেন 32 নম্বর ভাঙায় কি অর্জিত হয়েছে, কি লাভ হয়েছে, এটা একটু বুঝে দেখি। এই সরকার, যে সমস্ত সরকার যে সমস্ত ভালো কাজ করে না, তার দায় এসে পড়ে ছাত্র জনতা নেতাদের উপরে। তখন গালি খেতে হয় তাদের। আর নতুন রাজনৈতিক দলকেও কিংস পার্টি বলে কটাক্ষ করা হয়, মানে ছাত্ররা যে দল তৈরি করতে যাচ্ছে, যারা গালি দেন, ওই নেতাদের দোষ দেন, তার কি একবারে ভেবে দেখছেন যখন ছাত্র জনতা 32 নম্বর ভাঙে, তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না? ছাত্র জনতার কাজ সরকার যেহেতু সরাসরি ঠেকানোর চেষ্টা করেনি, সুতরাং সেটা তো সরকারেরই একটা কাজ। এটাই তো স্বাভাবিক। সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে, তারা রাষ্ট্র চালাইতেছে, আমরা সরকারের পাবলিক পার্টনার। রাষ্ট্রের দায়িত্বে থেকে তারা যেটা করতে পারতেছে না, সেটা তাদের পাবলিক পার্টনাররা কইরা দিতেছে। সরকার পুরা বিপ্লবী হইলে এটা সরকার নিজেই এটা ভাঙতো। সরকার আধা বিপ্লবী জন্য সে চুপ করে থাকে, আমরা কামটা সেরা দিই। আধা বিপ্লবী সরকার হইলে তো এমনটি হওয়ার কথা। এতে সরকারের কর্তৃত্বের ঘাটতি দেখা যাচ্ছে না তো, বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল, তা শুধু আনুষ্ঠানিক পথে না, যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে। এই সরকারকে জোর কইরা সংবিধানের কাঠামোর মধ্যে ঢোকানো হয়েছে, কিন্তু তার বিপ্লবী চরিত্র অটুট আছে। এইটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে। সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা, সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে। সরকার আমাদের বাধা দিতেছে না। এইখানেই মজা, এইখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বুঝছাও, নতুন ধরনের। আমি নিজে কতবার কইছি, এটা বিপ্লবী সরকার না, এটা বিপ্লবী সরকার না। আমরা চেষ্টা চরিত্র কইরা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি, এরপরে আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেবো এই সরকারকে। এটাই আমাদের অর্জন। যখনই মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যেতেছে, তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমে চাপ সৃষ্টি করে সেই শপথ মনে করায় দিতেছি। বিপ্লবের পর হাসিনার স্ট্যাবলিশমেন্টের যারা শরীক ছিল, তারা ভাবছিল সব গুছাই আসছি, এখন আমরা অ্যাডভাইজারও নিয়োগ বানাইতে পারি। ডেইলি স্টারের সাংবাদিক কইছিল না, অ্যাডভাইজার আমরা বানাই। বেশ স্বস্তিতেই ছিল। কিন্তু ছাত্র জনতার এই শক্তিশালী শোডাউন দেখা তারা আবার আতঙ্কিত হয়ে পড়ছে। হওয়াটাই স্বাভাবিক, তাদের ক্ষমতায় ফেরার স্বপ্ন আরো এক ধাক্কা খেয়েছে। বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন। আজ যারা আকার ইঙ্গিতের নিন্দা করতেছে না, তারা মূলত শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে মনে করে না। তাদের কাছে বাকশালও একটা ভালো ঘটনা, সুন্দর কপ্তার পাত, তো শেখ মুজিবের পাত, ওটা গল্প, বুঝছাও। তাই সরাসরি বলতে পারতেছে না, সেই জন্যই এই মব টপ বইলা এই সমস্ত ধোঁয়াশা তৈরি করতেছে। তবে আমার মৃত্যু পরোয়ানা ঘোষিত হয়েছে। ফ্রান্সে একটা লয়ের কথা বলি, if you kill someone you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে, আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে, এই কুকুরটায় গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না। লাইফ ইন দ্য প্রিজন, আই এম চ্যালেঞ্জিং, আই এম সরি। সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি 10 বছর জেল, ফাঁসি তো দিবে না, তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে? হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা, আর এক বক্তৃতায় গেল 32 নম্বর। আলহামদুলিল্লাহ, আমার শহীদের মৃত্যু হইলে না, বাংলাদেশে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনেরা, ছোট বড় মাঝারি কমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না, ছানা বানা করে ফেলবে। আমার মৃত্যুতে বাংলাদেশ পুত পবিত্র। আমার সত্যি যদি মাইরা ফেলায়, বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায়।
আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানোর 24 ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দেবে। এইখানেই শেষ না, আমি ওদের জন্য নরকের দরজায় হাজির।